ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি, ঠিক এই অবস্থাটাই তৈরি হয়েছে এখন। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একটা শব্দ ছুড়ে দিয়েছিলেন। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। দিমাগি নকশাল। আর অমনি যেন মৌচাকে ঢিল পড়েছে, চারপাশ থেকে পিল পিল করে ময়দানে নেমে ছটফট করতে শুরু করে দিয়েছে একদল মানুষ। কথা ছিল দেশের নিরাপত্তার, কিন্তু গায়ে ফসকা পড়লো কাদের? কেনই বা পড়লো? জঙ্গলে বন্দুক ধরা মাওবাদীদের দেশ দেখেছে, চিনেছে, কিন্তু বর্তমানে তাদের জায়গা নেওয়া এই দিমাগি নকশাল বা মানসিকভাবে নকশাল ঠিক কারা? কিভাবে এরা কোনো অস্ত্র না তুলেই সমাজ, শিক্ষাঙ্গন আর বুদ্ধিজীবী মহলে বসে নিঃশব্দে নৈরাজ্যের বিষ ঢালছে? কেন প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন এদের চিহ্নিত করে সমাজ থেকে আইসোলেট করার? আজ সহজ ভাষায় স্পষ্ট যুক্তিতে পর্দাফাশ করব কারা এই দিমাগি নকশাল, আর কেন এদের ভয় জঙ্গলের নকশালদের চেয়েও অনেক বেশি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী এক নির্মম বাস্তব দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন কিভাবে দশকের পর দশক ধরে নকশালবাদ আর মাওবাদ আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে, কত মায়ের কোল খালি করেছে, আর কত পরিবারের স্বপ্ন ধূলিসাৎ করেছে। কিন্তু আজ যখন প্রশাসনিক এবং সামরিক পদক্ষেপে জঙ্গল থেকে বন্দুকধারী মাওবাদীরা প্রায় নির্মূলের পথে, ঠিক তখনই সামনে আসছে অনেক অদৃশ্য অথচ ভয়াবহ বিপদ। প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, জঙ্গলের নকশালদের জায়গা এখন নিয়ে নিচ্ছে শহর, শিক্ষা প্রতিষ্ঠান আর তথাকথিত বুদ্ধিজীবী মহলে সক্রিয় দিমাগি নকশালরা। এদের হাতে কোনো AK-47 বা ল্যান্ডমাইন থাকে না। এরা জঙ্গলে লুকিয়ে অতর্কিতে হামলাও চালায় না। এদের আসল অস্ত্র হলো বিকৃত মতাদর্শ আর সূক্ষ্ম ন্যারেটিভ। সংবিধান, গণতন্ত্র আর মানবাধিকারের মুখোশ পরে এরা এমন এক বয়ান তৈরি করে যা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে, সমাজের ভেতর ক্ষোভ উস্কে দেয় এবং দেশের ঐক্যে ফাটল ধরায়। মোদির বার্তা অত্যন্ত স্পষ্ট। সশস্ত্র নকশাল পিছু হটেছে ঠিকই, কিন্তু এই দিমাগি নকশালরা ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে আছে। আর সেই কারণে এদের সময় থাকতে চিহ্নিত করে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা আজ সবচেয়ে বড় জাতীয় প্রয়োজন। প্রশ্ন জাগতেই পারে, এরা ঠিক কিভাবে কাজ করে? এরা তো কোনো থানা আক্রমণ করে না, কোনো রাস্তা বা ব্রিজ উড়িয়েও দেয় না। তাহলে এদের নিয়ে কেন বিপদ? এদের নিয়ে বিপদ কারণ এদের কাজের ধরন পুরোপুরি মনস্তাত্ত্বিক, আর এদের প্রধান নিশানা হলো দেশের শিক্ষাঙ্গন আর নতুন প্রজন্ম। যেখানে একটা তরুণের উদ্ভাবন আর জাতীয় উন্নয়নে মন দেওয়ার কথা, সেখানে সুকৌশলে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় রাষ্ট্র ব্যবস্থার প্রতি অন্ধ অবিশ্বাস। যে কোনো জাতীয় উন্নয়ন প্রকল্প, পরিকাঠামোর কাজ বা প্রশাসনিক সংস্কারের বিরুদ্ধে এমন এক চরম নেতিবাচক পরিবেশ তৈরি করা হয় যাতে সমাজের ভেতর সবসময় একটা অস্থিরতার ক্ষোভের আগুন জ্বলতে থাকে। এদের বড় অস্ত্র হলো বয়ানের দ্বিমুখী রাজনীতি। এরা বেসিক্যালি হিপোক্রিট। এরা মুখে সংবিধান এবং মানবাধিকারের লম্বা চওড়া বুলি ওড়ায়, অথচ দেশের নিরাপত্তা রক্ষাকারী জওয়ানদের ওপর আঘাত এলে অদ্ভুতভাবে চুপ করে যায়। জঙ্গল থেকে বন্দুকের লড়াই যখন পিছু হটছে, তখন শহরের এসি নিয়ন্ত্রিত ঘরে বসে সেমিনার, সোশ্যাল মিডিয়া আর ইন্টেলেকচুয়াল পরিসরকে এরা ব্যবহার করছে আসল যুদ্ধক্ষেত্র হিসেবে। জাতপাত, অঞ্চল আর পরিচিতির বিভাজনকে উস্কে দিয়ে সমাজের ভেতর থেকে দুর্বল করাই এদের আসল ছক। আর ঠিক এই কারণেই লালকেল্লার মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মোদিজি, যুব সমাজকে এই ধ্বংসাত্মক ভাবনার জাল ছেড়ে একবিংশ শতাব্দীর গঠনমূলক এবং আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে আসতে হবে। যাই হোক, এতক্ষণ তো বললাম যে এরা কারা, কিন্তু প্রশ্ন হলো, বড় প্রশ্ন, যে আমরা যারা সাধারণ মানুষ তাদের কিভাবে চিনব? কারণ এদের কোনো ইউনিফর্ম নেই, হাতে অস্ত্র নেই, এমনকি প্রকাশ্যে এরা নিজেদের নকশাল বলেও স্বীকার করে না। কিন্তু এদের কিছু নির্দিষ্ট লক্ষণ আর প্যাটার্ন রয়েছে যা একটু খেয়াল করলেই স্পষ্ট হয়ে যায়। মূলত আজকের আলোচনাটা এটা নিয়েই, কিভাবে রাস্তাঘাটে আপনারা দিমাগি নকশাল চিনবেন। প্রথম লক্ষণ হলো উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রতি অন্ধ বিরোধিতা। দেশের মাটিতে যখনই কোনো বড় পরিকাঠামোর প্রকল্প, রাস্তা, কারখানা বা প্রযুক্তির বিস্তার ঘটে, এরা পরিবেশ, প্রান্তিক মানুষ বা অন্য কোনো আবেগঘন অজুহাত খাড়া করে আইনি জটিলতা তৈরি করতে নেমে পড়ে। মূল উদ্দেশ্য খুব পরিষ্কার, মানুষের কল্যাণ করা নয়, দেশের অর্থনীতি আর অগ্রগতির চাকাটা বন্ধ করে দেওয়া।
দ্বিতীয় লক্ষ্য হলো সিলেক্টিভ হিউম্যান রাইটস বা বাছাই করা মানবাধিকার। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সামান্য ভুল হলে এরা গোটা সিস্টেমকেই কাঠগড়ায় তুলে আন্তর্জাতিক স্তরে হইচই বাঁধিয়ে দেয়। কিন্তু মাওবাদী হামলায় যখন কোনো সাধারণ আদিবাসী গ্রামবাসী খুন হন বা কোনো নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হন, তখন এদের কণ্ঠে চরম নীরবতা নেমে আসে। এদের মানবাধিকারের সমীকরণটা আদতে একতরফা। এর পরের লক্ষণ কি? শিক্ষাঙ্গনে বিভাজন এবং প্রতিষ্ঠান বিরোধী বিশ্বাস ছড়ানো। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম বা সেমিনার কক্ষে গিয়ে এরা মুক্ত চিন্তার নাম করে জাতপাত, অঞ্চল আর ধর্মের ভিত্তিতে তরুণদের মনে বিভাজনের বীজ বুনে দেয়। আদালত, সংসদ বা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক স্তম্ভগুলোর প্রতি তীব্র অনাস্থা তৈরি করা এদের ধারাবাহিক এজেন্ডা। এর পরের লক্ষণ কি? দেশের আত্মমর্যাদা আর আন্তর্জাতিক অবস্থানকে ছোট করে দেখানো। এরা আন্তর্জাতিক মঞ্চে দেশের বদনাম করার কোনো সুযোগ হাতছাড়া করে না। ভারতের কোনো ঐতিহ্য, শক্তি বা উন্নয়নকে স্বীকৃতি দেওয়ার বদলে সবসময় একটা নৈরাজ্যময় এবং ব্যর্থ রাষ্ট্রের ছবি তুলে ধরাই এদের বৌদ্ধিক চর্চা। এই প্যাটার্নগুলো মেলালেই বোঝা যায় এই সমস্যা কোনো মতাদর্শে নয়, সমস্যা হলো দেশের ভেতর লুকিয়ে দেশের ভেতর থেকে দেশকে ফাঁপা করে দেওয়া সুপরিকল্পিত পরিকল্পনা। আরো কয়েকটা লক্ষণ রয়েছে, দেখুন তো মিলছে কিনা আমার ভাবনার সঙ্গে আপনাদের ভাবনা। এর পরের লক্ষণ হলো জাতীয় উৎসব আর সংস্কৃতির বিরোধিতাকে মুক্ত চিন্তা হিসেবে তুলে ধরা। সাধারণ মানুষ যখন জাতীয় পতাকা হাতে কোনো অর্জন উদযাপন করে বা দেশে কোনো ঐতিহাসিক মুহূর্ত গর্বিত হয়, তখন এরা ইতিহাস খুঁড়ে খুঁড়ে নেতিবাচক বিষয় বের করে বসে। যেমন ধরুন, বিজ্ঞানীদের বছরের পর বছর পরিশ্রমে দেশ যখন সফলভাবে মহাকাশ অভিযান বা চাঁদের মাটিতে পা রাখে, তখন এরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু করে, যে দেশে এখনো দারিদ্র্য আছে সেখানে সব ফালতু খরচ করা কি দরকার। এদের একটাই কথা, চাঁদে গিয়ে কি হবে ভাবতে। এদের কাছে দেশের কোনো সাফল্যই উদযাপনের যোগ্য নয়, সবই নাকি ভুল অগ্রাধিকার। তারপর ধরুন, সশস্ত্র সন্ত্রাসবাদীদের পক্ষে মানবিক বয়ান বা সিম্প্যাথি কার্ড তৈরি করা। যখন কোনো দাগী চরমপন্থী বা সন্ত্রাসবাদী ধরা পড়ে বা এনকাউন্টারে খতম হয়, এরা তখন অপরাধ আর হিংসার ইতিহাস চেপে গিয়ে তাকে একজন পথভ্রষ্ট কবি, অসহায় শিক্ষক, অভাবী ঘরের মেধাবী শান্ত ছেলে হিসেবে তুলে ধরতে শুরু করে। আদালত যাকে চরম শাস্তি নির্দেশ দেয়, তার ফাঁসি বা জেল আটকাতে মধ্যরাতে পিটিশন দাখিল করা থেকে শুরু করে বুদ্ধিজীবীদের মঞ্চে গিয়ে কান্নাকাটি, এই সবটাই এদের নিয়মিত স্ক্রিপ্ট। অথচ সেই অপরাধীর হাতে খুন হওয়া নিরীহ মানুষদের জন্য এদের কোনো সহানুভূতি থাকে না। এরপরের লক্ষণ, বাইরের শক্তির সঙ্গে হাত মিলিয়ে আন্তর্জাতিক স্তরে দেশকে কাঠগড়ায় তোলা। দেশের ভেতর কোনো আইন বা রাজনৈতিক লড়াইয়ে সুবিধা করতে না পেরে এরা আন্তর্জাতিক মিডিয়া আর বিদেশি এনজিওর দরজায় গিয়ে ধর্ণা দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, দেশীয় নীতি বা আইন পাশের সময় এরা বিদেশে গিয়ে চিঠি পাঠায়, আন্তর্জাতিক ফোরামে বিবৃতি দিয়ে দাবি করে যে দেশে নাকি গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে গিয়ে ভারতের ওপর চাপ তোলা বা নিষেধাজ্ঞার দাবি জানানো, এটা এদের পুরনো কৌশল। এরপর রয়েছে আইনের শাসন মেনে চলা সত্ত্বেও সংবিধানের প্রতি সুকৌশলে অনাস্থা তৈরি করা। এরা মুখে সংবিধানের দোহাই দিয়ে কথা বলবে ঠিকই, কিন্তু যখনই সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত এদের কোনো মতের বিরুদ্ধে রায় দেবে, অমনি এরা অভিযোগ তুলতে শুরু করে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে, সংবিধানের কোনো গুরুত্ব নেই, গণতন্ত্র শেষ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রায় যখন নিজের পক্ষে তখন সংবিধান মহান, আর বিপক্ষে গেলেই আদালত আর সিস্টেমের গ্রহণযোগ্যতা শেষ। এই সুনির্দিষ্ট উদাহরণগুলি খেয়াল করলেই বোঝা যায় এরা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক মতপার্থক্যের মানুষ নন। এরা সুপরিকল্পিতভাবে রাষ্ট্র এবং তার সমস্ত মৌলিক স্তম্ভকে ভিতর থেকে নড়বড়ে করে দেওয়ার কাজে লিপ্ত। দেশের নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা রিপোর্ট এবং সাম্প্রতিক বিভিন্ন তদন্তের দিকে তাকালে দেখা যায় কিভাবে এই দিমাগি নকশালরা আস্তে আস্তে তাদের জাল বিছিয়ে দিচ্ছে। প্রথমে বলা যায় জিএন সাইবাবা কেসের বিষয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শিক্ষাঙ্গনের আড়ালে সিপিআই মাওবাদীর নিষিদ্ধ শাখার জন্য ফ্রন্ট অর্গানাইজেশনে কাজ করছিলেন, আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছিলেন এবং গোপন মাওবাদী নথি এবং নির্দেশ আদান প্রদান করছিলেন। মহারাষ্ট্র পুলিশ তাকে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে যোগসাজশের অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করে। আদালত দীর্ঘদিন তার বিচার প্রক্রিয়া পর্যালোচনা করেছে। এরপরে রয়েছে ভীমা কোরেগাঁও মামলা এবং এলগার পরিষদ সংযোগ। 2018 সালে এই মামলাটি সারা দেশে আরবান এবং দিমাগি নেটওয়ার্কের কার্যপদ্ধতি নিয়ে সবচেয়ে বড় আলোচনা জন্ম দিয়েছিল। রমিলা থাপরের মতো অধিকার কর্মীরা এদের সমর্থনে আদালতে দাঁড়ালেও
তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিটে দাবি করে যে অভিযুক্ত বুদ্ধিজীবী, সমাজকর্মী এবং আইনজীবীদের একাংশ মাওবাদী মতাদর্শের জন্য তহবিল সংগ্রহ, লিটারেচার প্রচার এবং দলিত প্রান্তিকদের অসন্তোষের ব্যবহার করে সশস্ত্র আন্দোলনের সঙ্গে শহরের নেটওয়ার্ক জোড়ার কাজ করছিলেন। এক্ষেত্রে সুধা ভরদ্বাজের নামও কিন্তু উঠে আসে। মানবাধিকার কর্মী, আইনজীবী এবং ট্রেড ইউনিয়ন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, যার বিরুদ্ধে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সঙ্গে আর্থিক লেনদেন এবং আদর্শগত লিঙ্কের অভিযোগ ওঠে। রয়েছেন ভারভারা রাও। তিনি তেলেঙ্গানার একজন কবি এবং অ্যাক্টিভিস্ট। বহু দশক ধরেই বিভিন্ন মাওবাদী ফ্রন্ট কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। রয়েছেন আনন্দ তেলতুম্বড়ে। ইনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক, যার বিরুদ্ধে অভিযোগ ছিল দলিত আন্দোলন এবং মাওবাদী মতাদর্শকে মেলানোর তাত্ত্বিক প্রচার চালানো। রয়েছে কোবাদ ঘান্ডির নাম। লন্ডন ফেরত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অত্যন্ত ধনী পরিবার থেকে উঠে আসা একজন বুদ্ধিজীবী। তিনি দশকের পর দশক ধরে গোপনে সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আদর্শগত পলিসির মেকার হিসেবে কাজ করে গেছেন। তিনি শহরে বুদ্ধিজীবী মহলকে সংগঠিত করা এবং আন্তর্জাতিক স্তর থেকে আদর্শগত সমর্থন জোগাড় করার মতো দিমাগি কাজের দায়িত্বে ছিলেন। ও হ্যাঁ, ভালো কথা, অরুন্ধতী রায়ের কথা ভুলে গেলে চলবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা এবং অ্যাক্টিভিস্টের অবস্থান বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছে। তিনি সরাসরি ছত্তিশগড়ের দণ্ডকারণ্য জঙ্গলে মাওবাদীদের ডেরায় গিয়ে অবস্থান করেছেন এবং তাদের নিয়ে দীর্ঘ নিবন্ধ লিখে মাওবাদী গেরিলাদের এক ধরনের রোমান্টিসাইজ বা নায়কোচিত রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে রাষ্ট্রকে দেখানো হয়েছে একমাত্র খলনায়ক হিসেবে। কাশ্মীর প্রসঙ্গে তার প্রকাশ্যে দেওয়া বিতর্কিত বয়ান থেকে শুরু করে ভারতের মূল অর্থনৈতিক এবং প্রতিরক্ষামূলক প্রকল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে নিরন্তর প্রচার চালানো, এসবই তার বৌদ্ধিক লড়াইয়ের স্পষ্ট নমুনা। রয়েছে শিক্ষাবিদ নিবেদিতা মেনন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক এবং প্রগতিশীল নারীবাদী তাত্ত্বিক হিসেবে পরিচিত নিবেদিতা মেনন ক্লাসরুম এবং বিভিন্ন প্রকাশ্য ফোরামে যেসব বক্তব্য রেখেছেন তা বহুবার দেশ বিরোধী এবং বহু বিতর্কের জন্ম দিয়েছে। কাশ্মীর এবং ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে তার প্রকাশ্য বক্তব্য এবং ভারতীয় সেনা এবং রাষ্ট্র কাঠামোকে দখলদার হিসেবে চিত্রিত করার প্রয়াস নিয়ে বিস্তর সমালোচনা এবং জলঘোলা হয়। এই যে আমি এতক্ষণ আলোচনা করছিলাম না, এই যে বাম ঘেঁষা, দিমাগি নকশাল যারা রয়েছে, এদের আরো একটা বৈশিষ্ট্য রয়েছে। এরা মূলত নিজেদের সবসময় প্রগতিশীল, মুক্তচিন্তক আর ধর্মনিরপেক্ষ মোড়কে উপস্থাপন করে, কিন্তু বাস্তবে যখনই দেশের সার্বভৌমত্ব বা মাওবাদী হিংসার প্রসঙ্গ আসে তখনই এদের আসল রূপ প্রকাশ পায়। যখন নকশালরা সাধারণ আদিবাসী বা গ্রামীণ মানুষকে পুলিশের চর তকমা দিয়ে নৃশংসভাবে খুন করে, তখন এই প্রগতিশীলরা তাকে অপরাধ না বলে ঐতিহাসিক বঞ্চনার ফল বা শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বলে তাত্ত্বিক সাফাই দিয়ে বসে। এছাড়াও এরা গান, নাটক, লিটল ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে এমন এক মনস্তাত্ত্বিক আবহ তৈরি করে যাতে মনে হয় রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক পদক্ষেপ আসলে ফ্যাসিবাদ, অথচ এরা উগ্র বামপন্থী হিংসাকে আড়াল করে বারবার। দেশের সাধারণ মানুষ বা সেনা আক্রান্ত হলে এদের কলম বন্ধ থাকে, কিন্তু কোনো তদন্তকারী সংস্থা যখন মাওবাদী লিঙ্কের অভিযোগে কারো কোনো ঘনিষ্ঠ বুদ্ধিজীবীর দরজায় কড়া নাড়ে, তখন এরা সমস্যারে গণতন্ত্র বিপন্ন, বাকস্বাধীনতা খর্ব, এই সমস্ত আর্তনাদ শুরু করে দেয়। এই যে পুরো বিষয়টা আমি বললাম, একেবারে নাম দিয়ে ধরে ধরে, বা তারও আগে আমি যে বললাম কিভাবে চিনবেন যারা দিমাগি নকশাল বা এরা কোন প্যাটার্নে কাজ করে, এই উদাহরণগুলো প্রমাণ দেয় যে নকশালবাদের যুদ্ধটা শুধু ঘন জঙ্গল আর লাল করিডোরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। এর একটা অত্যন্ত পরিশীলিত, সুশিক্ষিত এবং বৌদ্ধিক অংশ শহরের ভেতর বসে মূল মতাদর্শ বয়ানের চাকা ঘুরিয়ে আসছে। আর ঠিক এই জায়গাতেই মিলে যায় জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় সমীকরণ। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যাকে 0.5 ফ্রন্ট বা আভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্র বলেন, তার আসল চালিকা শক্তি হলো এই দিমাগি নকশাল নেটওয়ার্ক। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বহু আগেই দেশকে সতর্ক করেছিলেন 2.5 ফ্রন্ট যুদ্ধ নিয়ে। সেখানে 1 এবং 2 নম্বর ফ্রন্ট হলো সীমান্তের ওপারে থাকা পাকিস্তান আর চীন, কিন্তু সবচেয়ে জটিল এবং মারাত্মক ফ্রন্ট হলো এই 0.5 ফ্রন্ট, যা দেশের সীমান্তের বাইরে নয়, দেশের ভূখণ্ডের ভেতরেই সক্রিয়। বাইরে থেকে যখন শত্রু দেশগুলো সীমান্তে সামরিক চাপ তৈরি করে, তখন দেশের ড্রয়িং রুম, বিশ্ববিদ্যালয় আর বৌদ্ধিক পরিসরে বসে থাকা এই দিমাগি নকশালরা শুরু করে দেয় মনস্তাত্ত্বিক অন্তর্ঘাত। এদের কাজ খুব পরিষ্কার। দেশের সীমান্ত রক্ষা বা কৌশলগত প্রকল্প তৈরি হলে এরা আইনি জট আর আন্দোলন নামে বাধা তৈরি করবে। সেনা জওয়ানদের মনোবল ভাঙতে সোশ্যাল মিডিয়া মানবাধিকারের এক পেশে বয়ান খাড়া করবে, আর বিদেশি শক্তির স্বার্থ সিদ্ধি করতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র আর সংহতিকে কাঠগড়ায় তুলবে।
অর্থাৎ সীমান্তে শত্রুর কাজটা সহজ করে দিতে দেশের ভিতর যে বৌদ্ধিক এবং সামাজিক ফ্রন্ট তৈরি করা হয় তার আসল রূপকাররাই হলো এই দিমাগি নকশাল। বন্দুকের গুলি বাইরে থেকে আটকানো যায়, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া এই মানসিক বিষের মোকাবিলা করা অনেক বেশি কঠিন। আর ঠিক এই কারণেই স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে সরাসরি আঘাত হানা হয়েছে দেশের এই 0.5 ফ্রন্ট অর্থাৎ দিমাগি নকশালদের উপর। তাই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর এই বার্তা কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান নয়, এটি একবিংশ শতাব্দীর ভারতের জন্য এক অত্যন্ত জরুরি জাতীয় সতর্কতা। জঙ্গলে বন্দুক ধরা নকশালদের ভৌগোলিক করিডোর প্রশাসনিক এবং সামাজিক চাপে আজ প্রায় ধ্বংসের মুখে, কিন্তু আসল লড়াইটা এবার নেমে এসেছে মস্তিষ্ক, চিন্তায় আর মনস্তাত্ত্বিক ময়দানে। যে শক্তি উন্নয়ন রুখতে চায়, দেশের আত্মত্যাগকে ছোট করে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে খাটো করে এবং তরুণদের মনে রাষ্ট্রের প্রতি অন্ধ বিষ ছড়িয়ে দেয়, তাদের চিহ্নিত করার সময় এসেছে। গণতন্ত্রের মতপার্থক্য সমালোচনা থাকবেই, সেটা খুব স্বাভাবিক, কিন্তু প্রতিবাদের মুখোশ পরে দেশের ভিত নাড়িয়ে দেওয়ার যে খেলা এই দিমাগি নকশালরা এতকাল ধরে চালিয়ে এসেছে তার চলতে দেওয়া যায় না। এদের মতাদর্শগত মুখোশ খুলে এদের সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বা আইসোলেট করাই হলো আত্মনির্ভর এবং সার্বভৌম ভারতের সবচেয়ে বড় রক্ষা কবচ। জঙ্গল মুক্ত হয়েছে, এবার দেশবাসীকে সজাগ থেকে নিজেদের মন এবং সমাজকেও এই মানসিক নকশালবাদ থেকে মুক্ত করতে হবে। আপনাদের কি মনে হয় আমাদের আশেপাশে এই যে দিমাগি নকশালরা আছে, এদের কি কোনোদিন ধ্বংস করা সম্ভব হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।